নমস্কার, গল্প নির্ঝরে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিমানী। কাশী থেকে মোগলসরাই এলাম একেবারে নিঃসম্বল অবস্থাতে। এই 6 মাস আগে আমি মুঙ্গেরের পিসিমার বাড়ি থেকে কাশী আসি এমনি নিঃসম্বলে। মুঙ্গেরে পিসিমার বাড়িও এসেছিলাম নিঃসম্বলে, নিজের দেশ যশোর জেলার এক অজপাড়াগা থেকে। উদ্দেশ্য চাকরি খোঁজা। মুঙ্গেরে পিসেমশাই ও পিস্তুত ভাইয়েরা আশা দিয়েছিল চাকরি জুটিয়ে দেবে। তারা তো পারেনি কিংবা করেনি। পিসিমা কেবলই স্তোতবাক্য দিতেন, থাকো না বাপু দুদিন, দেশ থেকে এই জলে তো আর পড়ে নেই তুমি। এমন কিছু নয় যে ঘরে তোমার ছেলে মেয়ে কাঁদছে। বলে আপনি আর কপনি, কিসের ভয় তোমার একটা পেটের জন্যে? না চাকরি জোটে পিসিমার কুড়েতে দুদিন রইলেই বা। এ কথা আমার ভালো লাগলো না। কেনই বা আমি পরের বাড়িতে বরাবর থাকবো, আর কেনই বা খেতে যাব? তা হবে না। চাকরি না পাই চলে যাব এখান থেকে। চাকরি যদি না করব তবে দেশে কাকার সংসারে থাকলেই তো হতো। কিছুতেই যখন কিছু হলো না, তখন একদিন কাউকে না বলে মুঙ্গের থেকে রওনা দিলাম। কাশী এসে অবশ্যই পত্র দিয়েছিলাম পিসিমাকে, আমি কাশী থেকে চলে এসেছি এবং ভালোই আছি। তিনি যেন না ভাবেন। কাশীতে এই 6 মাস থেকেও কিছু জোটাতে পারিনি। ছত্রে ছত্রে খেয়ে বেরিয়েছি, যাত্রীদের মুটেগিরি করেছি, কখনো বা হোটেলে বাসন মেজার কাজ করেছি, কিন্তু স্থায়ী চাকরি কিছুতেই জোটাতে পারিনি। এখন এমন দশায় এসে পড়েছি যে আর কাশী থেকেও কোনো লাভ নেই, খেতেও পাবো না। আজ সকালে কাশী থেকে হেঁটে এসেছি মোগলসরাই, বাংলাদেশেই ফিরব। সকালে এক মুঠো ছাতুর দলা খেয়ে পেট ভরে জল খেয়েছিলাম। সন্ধ্যের সময় ডাউন পার্সেল এক্সপ্রেসে উঠব ঠিক করে বসে আছি। অনেকে বলল ও ট্রেনে নাকি ভিড় কম হয়। আগে 4-5খানা ট্রেনে ভিড়ের জন্য উঠতে পারিনি। ভুল করে একখানা মিলিটারি স্পেশালে উঠে বসেছিলাম, হাত ধরে জোর করে নামিয়ে দিয়েছে। তখন বেলা 2:30। বেজায় খিদে পেয়েছে, সন্ধ্যের বেশি দেরি নেই। আমি প্ল্যাটফর্মের এক প্রান্তে বসে আছি। আমার কাছেই প্ল্যাটফর্মের নিচে কয়েকজন পশ্চিমা লোক আটা মাখছে ও ডাল বাছছে। ওদের মধ্যে একজন আধবুড়ো লোক, রোগা কালো, মাথায় একটা ময়লা ন্যাকড়ার পাগড়ি জড়ানো, হিন্দিতে আমায় জিজ্ঞাসা করলো, কোথায় যাবে? বাংলাদেশে। মাকান? ওই বাংলাদেশেই। কোথায় এসেছিলে? আমি সংক্ষেপে ওদের কাছে আমার কাহিনী সব বললুম। ওদের মধ্যে একজন ছোকরা মতো লোক বললে, কিছু খাওনি সারাদিন? ছাতু খেয়েছি ওবেলা। এবেলা কি খাবে? হাতে পয়সা আছে কিছু? না। ওদের মধ্যে কি কথার বিনিময় হলো। একজন দল ছেড়ে উঠে কোথায় গেল। মিনিট 15 পরে ফিরে এসে বলল, বন হো গইল বা। ওরা সকলে মিলে আমার মুখের দিকে চাইলে। কি বন্ধ হয়ে গেল, কি ব্যাপার ওদের জিজ্ঞাসা করলাম। যে লোকটি উঠে গিয়েছিল সে বলল, এখানে ছত্র আছে, মুসাফিরদের জন্যে আতসের আটা ও আতপোয়া ডাল সেখান থেকে দেয়। তোমার জন্যে আনতে গিয়েছিলাম, তা বন্ধ হয়ে গিয়েছে। সেই পাগড়ি বাঁধা লোকটি বলল, গিয়েছে তো গিয়েছে, তুমি আমাদের এই খাবার থেকে খেও এখন। আমি বললাম, না না, তা হয় না, তোমরা খাও, তোমাদের খাবার আমি ভাগ বসাবো কেন? ওরা সকলে একযোগে আপত্তি করল। রামজির লীলা, তিনিই আমাকে ওদের সঙ্গে পরিচিত করিয়েছেন, তারা যদি না দিয়ে খায় তবে ধর্ম থাকবে কোথায়? আমার আপত্তির পেছনে যে খুব জোর ছিল তাও নয়। ওরা হাতে চাপড়ে মোটা মোটা চাপাটি তৈরি করলে এবং একটি মাটির ভাঁড়ে কাঠকয়লার ঢিমে আজে অড়হের ডাল চাপিয়ে দিলে। আধ ঘন্টা পরে রান্না নামিয়ে আমায় 2খানি চাপাটি এবং সেই চাপাটেরই ওপর খানিকটা অড়হের ডাল ঢেলে দিয়ে বললে, খা লিজিয়ে। ওদের মধ্যে একজন বললে, ঝুটা মত কিজিয়ে,
ठहरिए थोड़ा, एक गो निमकी दीजिए। নিমকি অর্থাৎ একখণ্ড লেবুর আচার আমার চাপাটির এক কোণে ফেলে দিলে ওপর থেকে, পাছে এঁঠো করে থাকি এই ভয়ে। সবাই একসঙ্গে ভোজন আরম্ভ করা গেল। ওদের ভদ্রতায় মুগ্ধ হলাম। কোথাকার কে তার ঠিক নেই, জাত নয় জাতি নয়। আমার জন্য কি মাথা ব্যথা। মানুষের মধ্যেই দেবতার বাস করেন, এই সেদিনও বুঝলাম। এর আগে কাশিতে নিঃসম্বল অবস্থাতেও কয়েকবার বুঝেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে ওদের মধ্যে একজন বলল, বাবুজি আপ জায়গা হাম লোগ কে সাথ। কোথায় যাব? জেলা চম্পারণ, থানা রামনগর, গাঁও মানিয়ারি। সেখানে গিয়ে কি করব? তোমাকে আমরা থাকতে দেব, খেতে দেব, তুমি বাঙালি বাবু আমাদের ছেলেদের ইংরেজি পড়াবে। বেশ যাব। মনে ভাবলুম, আমার আবার কি, যেখানে ভাত জোটে সেখানেই আমার বাড়ি ঘর। ওদের গাড়ি এলো, আবার কাশির দিকে যেতে হলো। কাশি থেকে গোরখপুর, সেখান থেকে খেয়ায় গণ্ডক নদী পার হয়ে ওটি রেলওয়ের গাড়িতে উঠে পরদিন রাত 9টায় নামলাম নারকাটিয়াগঞ্জ। সেখান থেকে আবার ব্রাঞ্চ লাইন গেল রামনগর। রামনগর থেকে হাঁটা পথে ওদের গ্রাম মনিয়ারি, প্রায় 12 মাইল। তার মধ্যে সেচ বিভাগের খাল পার হতে হয় 2 বার। দিন 3 লাগলো সব শুদ্ধ, কিন্তু এখানে এসে বেশ ভালো লাগলো। বড় সুন্দর জায়গা। আমি যখন ওদের গ্রামে পৌঁছেছি তখন বেলা 3টে। দূরে একটা সাদা মতো জিনিস পাহাড়ের মাথায় দেখা যাচ্ছিল অনেকক্ষণ থেকে। আমি মনিয়ারি ক্যানেল পার হবার সময় থেকে পর্যন্ত দেখছি। বললাম, কি ওটা? ওরা বলল, बर्फ। वो हिमालय गिरी है ना, हिमालय में जो बर्फ गिरता है। ওই বরফাবৃত হিমালয়ের দৃশ্য কখনো দেখিনি। অমন দেখায় নাকি? কি অদ্ভুত, কি সুন্দর। এদেশে আমি না খেয়েও পড়ে থাকব। দিন 2 কাটলো। ওদের মধ্যে পাগড়ি পরা আধা বয়সী লোকটির নাম মাধোলাল। অতি ভদ্রলোক, অবস্থাও বেশ ভালো। পাড়াগা অঞ্চলের বড় চাষি গৃহস্থ। 25-26-এর দুগ্ধবতী গরু বাড়িতে, দুধ দেয় প্রায় 1 মণ। ধান ও গম যথেষ্ট। মাধোলালের বাড়িতে ওর মেয়ে রাখনি আমাকে বড় যত্ন করে। কেমন সুন্দর মেয়ে, আর কি শান্ত মুখশ্রী। এদেশের সকলের মুখেই সারল্য এবং নিষ্কলুষতার ছাপ। স্থানটি সভ্য জগৎ থেকে অনেক দূরে, হিমালয়ের পাদপ্রান্তে অরণ্যভূমির প্রান্ত দেশে। মাছ মাংস ডিম খুব মেলে, তবে এখানে মাছ বা মাংস সাধারণ লোক খায় না। দুধ ঘি প্রচুর আগের চেয়ে এখানে এখন আকড়া হয়ে গেলেও অন্য দেশের তুলনায় যথেষ্ট সস্তা। এখানে এসে যেন একটা অদ্ভুত মায়ারাজ্যে এসেছি বলে মনে হলো। যেমন সকালের রোদে, তেমনি বিকালের রাঙা সূর্যালোকে দূরে তুষাবৃত হিমালয় কি অদ্ভুত দেখায়। আমি গ্রাম থেকে বেরিয়ে বেড়াতে বেড়াতে বনের ধারে পাহাড়ি নদী কুসমাইয়ের ধারে শিলাখণ্ডে বসে থাকি। নদীটার ভালো নাম কি কুসুমবতী? এ যদি হয় তবে ওর নাম সার্থক বটে। কত কি পুষ্পিত বন্যলতা ও গাছ যে ঝুঁকে পড়েছে কাঁচস্বচ্ছ জলের ওপর। যেখানে সেখানে শিলাখণ্ড ছড়ানো, যেখানে খুশি বসে থাকো। খুব বড় শিলাখণ্ড আছে যার ওপরে 8-10 জন লোক স্বচ্ছন্দে বসে থাকতে পারে। সেখানে ছায়ায় বসতাম আপন মনে। ঘন জঙ্গল ও দূরে তুষাবৃত শৈলশৃঙ্গের দিকে চেয়ে কত কি ভাবতাম নির্জনে। খেতে পেতাম না কাশিতে, তার আগেও কাকার সংসারে কি হেনস্থা, কি লাঞ্ছনা, সবই গেছে আমার ওপর দিয়ে। হাতে পয়সা না থাকলে সবাই নিচু নজরে দেখে। এখানে এসে আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি। মাধোলাল আমায় ছেলের মতো যত্ন করে। আমি ওকে কাকা বলে ডাকি। এ কাকা আপন কাকার কি তফাৎ তাই ভাবি। 2-4টি ছেলে মেয়েকে ইংরেজি পড়াই। সারা গ্রামে মুন্সি চমনলাল আর আমি, এই 2টি মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি বিদ্যমান। বাকি যারা, তারা কায়ক্লেশে নাম সই করতে পারে।
রাখনি সন্ধ্যায় বলে, বাঙালি বাবু, আমি আজ তোমার জন্যে ভাওড়া পাকাবো, খাবে তো? সে কি, ভাওড়ার নাম শোনোনি? রাখনি খুব অবাক হয়ে যায়। এ আবার কোন দেশের লোক যে ভাওড়ার নাম শোনেনি? সে হাত নেড়ে দেখিয়ে বললে, আটার হয় না, এমন গোল গোল, ঘুঁটের আগুনে পোড়াতে হয়, ঘি জবজবে আলুর চোখা দিয়ে খেতে হয়। আলু ভাতে দিয়ে ভাল লাগে? খুব, খেয়ে দেখো। আর বাঙালি বাবু কি, তুমি বাবজিকে বলো তোমার কাছে আমি ইংরেজি পড়ব, আজই বলবো। তারপর রাখনি আমার সঙ্গে বসে গল্প করে। বাঙালি বাবু, এখানে থাকো, কোথাও যেতে দেব না। মাঠা খাওয়াবো, ছাতুর লাড্ডু খাওয়াবো, মালাই মিঠা খাওয়াবো। তা না হয় খেলাম, কিন্তু মাছ, মাছ না খেলে বাঙালির শরীর টিকবে কতদিন? রাখনি খিলখিল করে হেসে ওঠে, ঝকঝক করে ওর মুক্তোর মতো দাঁতগুলো। 14-15 বছরের সুশ্রী মেয়ের মুখের প্রাণখোলা হাসি। বলে, মাছলি কত আছে, কসমাইয়ে পাটনডন্ডি নহরে মাছ ধরতে যাবে? সে গভর্নমেন্টের খাল, সেখানে ওদের লোক বসে আছে, মাছ ধরতে দেবে কেন? আমি ধরবো, তোমাকে ধরে দেব। মেয়ে মানুষকে নহরে চৌকিদার কিছু বলবে না। এবার আমি হেসে ফেলি, বললাম, গভর্নমেন্টের চৌকিদার মেয়ে পুরুষ বাঁচবে না রাখনি। চুরি যে করে তার আবার মেয়ে মানুষ। দুজনেই খুব হাসি, আমোদ লেগেছে দুজনেরই। রাখনি এত ভালো মেয়ে, তার আপন পর জ্ঞান ছিল না। আমি ওদের বাড়িতে কেউ না, অন্নদাস বলা যেতে পারে। রাখনি কিন্তু আমাকে বড় আপনারজন ভাবত। তার সর্বদা চেষ্টা ছিল যাতে আমি অভুক্ত না থাকি, খেয়ে আমার পেট ভরে। এজন্য তারা কত যত্ন, কত অসম্ভব হাস্যকর প্রয়াস। আমি বলতাম, রাখনি, আমি বিদেশি লোক, আজ এসেছি, কাল চলে যাব, তুমি আমাকে অত ভালোবাসো কেন? আমি চলে গেলে কষ্ট পাবে। রাখনি বলতো, ইস, চলে যাবে বই কি, তবে কি, বিয়ে করব তোমাকে, দুজনে বাস করব আমাদের বাড়ির পাশে। চলবে কিসে? বাবার কাছ থেকে জমি চেয়ে নেব, তুমি জমি চাষ করবে। ওইটুকু মেয়ের কি বুদ্ধি! আমার এমনি হাসি পেত। এর মধ্যে সব ঠিকঠাক করে বসেছে। রাখনিকে আমারও বড্ড ভালো লাগতো। ওর স্নেহ যত্ন ভুলবার নয়। অবশ্যই ওর বাবাও খুব ভালো। একদিনের জন্যেও আমার প্রতি তার অযত্ন দেখিনি। আমি ওখানে মাস 6 থাকবার পরই এক ঘটনা ঘটল। একদিন সন্ধ্যার সময় বেরিয়ে এসে দেখি বাড়ির সকলের ব্যস্ত চঞ্চল ভাব, মুখ গম্ভীর। শোনা গেল মাধুলালের স্ত্রী প্লেগ হয়েছে। প্লেগকে ওখানকার লোক বড্ড ভয় করে। বাড়িতে লোকজন আসা বন্ধ হয়ে গেল। গ্রামের চৌকিদার 11 মাইল দূরবর্তী থানায় খবর দিতে ছুটল। পরদিন সন্ধ্যায় মাধুলালের স্ত্রী মারা গেল। মাধুলালকেও ধরল প্লেগে। তৃতীয় দিনে মাধুলালও মারা গেল। একই সঙ্গে মাধুলালের এক বৃদ্ধ পিসিও দেহ রাখলেন। 6-7 দিনের মধ্যেই মাধুলালের বাড়ির সকলেই কাবার হলো, রাখনি বাদে। প্লেগ তখন আশেপাশে 2-1টি বাড়িতেও ধরেছে। ইতিমধ্যে একদিন ডাক্তার এসে সকলকে প্লেগের টিকেও দিয়ে গেল। বেঁচে গেলাম আমি ও রাখনি, আধমরা অবস্থায় বাঁচা। আমার তখন কোনো জ্ঞান চৈতন্য নেই, এমন অবস্থা। এমন দুর্দিনে মুখ কখনো দেখিনি। প্রতি মুহূর্তে মৃত্যুর সম্মুখীন হয়েছি। মৃত্যুর সে কি করুণ দৃশ্য দেখেছি চোখের সামনে। রাখনিকে নিয়ে আরও মুশকিল। তাকে সান্ত্বনা দেব কি? নিজের চোখের জল থামে না। যখন সব মিটে গেল, শেষ হয়ে গেল, প্লেগ থামল, তখন ওদের বাড়িতে আমি আর রাখনি আর ভক্তদাস বলে ওদের এক পুরনো চাকর, এই 3 জনে টিমটিম করছি। কয়েকদিন কেটে গেল। সরকারি লোকেরা এসে ঘরদোর ধুয়ে, ধোঁয়া দিয়ে, ওষুধ ছড়িয়ে, পুরনো কাপড় চোপড় পুড়িয়ে দিয়ে গেল। আমার আর ভালো লাগছে না, এখান থেকে বেরিয়ে পড়তাম। কিন্তু রাখনিকে
কার কাছে ফেলে দিয়ে যাই, এই হয়েছে মহা সমস্যা। এ আবার কি বিষম বন্ধনে ভগবান আমাকে জড়ালেন তাই ভাবি। বেশ ছিলাম স্বাধীন, খাই না খাই কোনো বন্ধন বা দায়িত্ব ছিল না। গ্রামের লোক বলে, তুমি রাকনিকে বিয়ে করে ওদের বাড়ি থাকো। অবস্থা ওদের সত্যিই ভালো, যথেষ্ট জমি জমা, গরু বাছুর, গোলাভরা ধান, গম, যব, সর্ষে, এসবের মালিক হয়ে থাকা বড় কম কথা নয়। ভেবে দেখো বাঙালি বাবু, এ বড় চারটিখানি কথা নয় আজকালকার দিনে। রাকনি, তার কথা কি বলবো, সে তো আমাকে বেশ ভালোবাসে, দিন রাত কান্নাকাটি করে, আমি তাকে বোঝাই, সান্ত্বনা দিই। একদিন রাত্রে হলো কি, সেই কুসুমবতী নদীর ধারে আমি বসে আছি। রাত বেশি নয়, সবে সন্ধে উতরেছে, ঘুলি ঘুলি অন্ধকার ঘন গাছের তলায়। এমন সময় রাকনি সেখানে এসে পেছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো। চমকে উঠে বললাম, কে রে? ও তুমি, এমন করে আসতে হয়? ভয় করে না আমার? ভয় কিসের? ভূতের। তুমি তো ভূত মানো না বাবুজি। মানি রে, আবার ভূত না মানলেও ভয় করে এই অন্ধকার রাত্রে। বসো রাকনি, একটা কথা। ও বসলো আমারই পাশে, বসে বলল, কি? আমি ভাবছি এখান থেকে চলে যাব, অনেক দিন হলো এসেছি। যাবে? আর আমি, আমাদের বাড়িঘর? ভক্তদাস তো রইল, ও তোমার দেখাশোনা করবে, আমিও মাঝে মাঝে সময় পেলে এসে তোমাকে দেখে যাব। আমিও যাব তোমার সঙ্গে। কোথায় যাবে? তাছাড়া ঘর বাড়ি, গরু বাছুর, গোলা জমি জমা, এসব কি হবে? ও সব ভক্তদাস নেই, আমার ওতে দরকার নেই। সত্যি বলছি বাবুজি, কি হবে গরু বাছুর ঘর ধরে? তুমি যাকে হয় বিলিয়ে দিয়ে যাও, আমি এখানে থাকবো না, আমার ভালো লাগবে না। কথা শেষ করে ও মিনতির সুরে আমার হাত দুটি ধরে বলল, আমায় ফেলে কোথায় যেও না বাবুজি, বলো যাবে না। আর যদি যাও আমায় নিয়ে যাবে, এখানে থাকবো কার কাছে তা বলো। কেন ভক্তদাস? না, আমি থাকবো না। ভক্তদাস মরে গেলে তখন কার কাছে থাকবো? সে ব্যবস্থা হয়ে যাবে তখন। না, ব্যবস্থাতে দরকার নেই বাবুজি, আমি তোমার সঙ্গেই যাব। আমি পড়ে গেলাম মহা ফাপড়ে ওর কথা শুনে। এতক্ষণ নির্জনে বসে এই কথাই কিন্তু আমি ভাবছিলাম। রাকনিকে নিয়ে কি করি, এই হয়েছে আজকাল আমার বড় এক ভাবনার কথা। আমি চুপ করে আছি দেখে রাকনি বলল, শুনবে বাবুজি আমার একটা কথা? কি? আমাকে এখান থেকে নিয়ে চলো। আমাকে শাদি করতে হবে না তোমাকে, চলো তুমি আর আমি কোথাও গিয়ে ভগবানের নাম করি। কি হবে এখানে থেকে, ভালো লাগে না। আমি ওর মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে চাইলাম। 15 বছরের মেয়ের মুখে এই কথা সত্যি আশ্চর্য। রাকনি এই বয়সে সংসার বিরাগিনী হয়ে উঠল কিভাবে? আমি বললাম, সত্যি যাবে? ও জোর করে বলল, নিশ্চয়ই যাব, নিয়ে চলো আমাকে। এখানকার বিষয় আশায় বিলিয়ে দাও কাউকে, নয়তো ভক্তদাসকে দাও, ও থাকুক এ বাড়িতে, ভগবানের নাম করিগে চলো। গেলাম, একদিন সত্যি ওকে নিয়ে চলে গেলাম। এলাম গণ্ডক নদী পার হয়ে গোরখপুর হয়ে কাশী। সঙ্গে ছিল প্রায় 400-500 টাকা আর রাকনির মায়ের অনেক সোনার গহনা। কাশী থেকে গেলাম হরিদ্বারে। এদিকে তখন আমার মনে হয়েছে, নাবালিকা মেয়েকে নিয়ে চলে এসেছি, পুলিশে হয়তো উৎপাত করতে পারে। এক ধর্মশালায় উঠে দিন তিনেক থেকে রাকনিকে নিয়ে কনখোলে গেলাম। এক পান্ডার বাড়ি, ওকে রাখলাম। রাকনি বলে, তোমার কাছে থাকবো, এখানে কেন? তুমি জায়গা ঠিক করো, আমরা দুজনে সেখানে ভগবানের নাম করব। দিন দিন একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করতে লাগলাম। হরিদ্বারে এসে পর্যন্ত ভগবানের পথে যাবার জন্য ওর প্রাণ ব্যাকুল হয়ে উঠতে লাগলো। এক বাঙালি সাধুর সঙ্গে খুব আলাপ হয়ে গেল গঙ্গার ধারের ঘাটে। তার নাম স্বামী বাসুদেবানন্দ। তার আশ্রমেও আমরা গেলাম।
কনখলে গঙ্গার ধারে একটা পুরনো দোতলার বাড়িতে তিনি থাকেন। স্থানটি নির্জন, বাঁধানো ঘাট পুরনো বাড়ির নিচেই, পুরনো মন্দির ঘাটের ওপরেই। কিভাবে আলাপ হলো তা বলি। আমরা সেই পুরনো ভাঙা ঘাটে গিয়ে বসেছিলাম সন্ধেবেলা। ওপারে কি একটা পাহাড়, পরে নাম শুনেছিলাম চণ্ডীর পাহাড়। রাকনির বেশ গলা, ও গুনগুন করে গান করে। ওর বাবার মুখে শেখা একটা রামজির ভজন ধরলে দেখি ওর চোখ ছলছল করছে। বললাম, রাকনি, আর একটু জোরে গাও, বেশ লাগছে। না, গাইব না, মার খাবে জোরে না গাইলে। দুজনেই হেসে উঠি। সত্যি কি সুন্দর কেটেছে এই হরিদ্বারের গঙ্গার ধারের দিনগুলি। মনে মনে তাই ভাবি, কি সুন্দর সন্ধ্যা, কি চমৎকার জ্যোৎস্নার আলো গঙ্গার নীলধারার ওপর। আমরা বসে আছি, এমন সময় ঘাটের ওপরে মন্দিরের আরতির ঘণ্টা বেজে উঠল। আমরা তখন ঘাট থেকে উঠে আরতি দেখতে গেলাম। সুন্দর কৃষ্ণমূর্তি। আরতির পরে বৃদ্ধ পূজারী আমাদের হাতে প্রসাদের বাতাসা বিতরণ করল। স্বজাতীয় চেহারা দেখে মনে হলো তিনি বাঙালি, দেখলেই ভক্তি হয়। রাকনি বলল, জিজ্ঞাসা করো না, উনি কি এ মন্দিরে থাকেন? আমি বিনীতভাবে বললাম, আচ্ছা, আপনি কি বাঙালি? তিনি হেসে বললেন, হ্যাঁ, তুমিও তো বাঙালি। আগে হ্যাঁ। কোথায় উঠেছ এখানে? এক পান্ডার বাড়ি। আমি তাকে রাকনির বিবরণ সব খুলে বললাম। রাকনিও ছলছল চোখে দেহাতি হিন্দিতে তার মনের কথা খুলে বলল। আমরা তার আশ্রয়ে প্রার্থনা করলাম। তার আশ্রমে আমাদের স্থান দিলেন। রাকনি কি খুশি! 7 দিনের মধ্যে সে সাধিকা সন্ন্যাসিনী বনে গেল। 15 বছরের মেয়ে। কি তার ভজন গানে নিষ্ঠা! মন্দির মার্জনা করতে লাগলো যেন প্রাণ ঢেলে দিয়ে। বিগ্রহের পুজোর সমস্ত আয়োজন, ফুল তোলা, পুজোর বাসন ধোয়া মাজা, ধূপধুনো দেওয়া, সবও করবে কি একাগ্র মনে, কি ভক্তির সঙ্গে। এখানে এসে ও ভাবতে লাগলো যেন নিজের স্থানটিতে এসে পৌঁছেছে এতদিনে। বাসুদেবানন্দ সন্ধ্যাবেলা ওর মুখে হিন্দি ভজন শুনে বড় খুশি। একটি না, 2টি মাত্র ভজন সে জানে, তার বাবার মুখে শোনা। বাসুদেবানন্দ ওর পিঠ সস্নেহে চাপড়ে বলতেন, পাগলি, 8 জন্মে তুই এই ব্রজের গোপী ছিলি। এই বয়সে এত কৃষ্ণভক্তি এলো কোথা থেকে তাই ভাবি। তার ফুলের মতো পবিত্র বালিকা মনটি সর্বদা উন্মুখ হয়ে থাকে এতটুকু ভক্তির আলো পাওয়ার জন্যে। মন্দিরের বিগ্রহের অমন প্রাণখোলা সেবা দেখে স্বামীজি নিজেই মুগ্ধ হয়ে গেলেন। রাকনির চেহারা দিনে দিনে বদলাচ্ছে। সে যেন এই মন্দিরে চিহ্নিত দেবদাসী কতকাল থেকে। রাকনি আর আমার সঙ্গে কথা বলে না। দিন দিন সে মন্দিরের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছে। ও দূরে দূরে সরে যাচ্ছে ক্রমশই আমার কাছ থেকে। একদিন ওকে বলি, রাকনি, আমি ভাবছি এখান থেকে চলে যাব। ভেবেছিলাম ও বোধহয় বলবে আমাকেও নিয়ে চলো, কিন্তু ও নির্বিকারভাবে বলে, কবে? 2-1 দিনের মধ্যেই। আবার কবে আসবে? দেখি। এতেও ও কিছু বললে না। রাকনির মন অন্যদিকে চলে গিয়েছে। আমায় আরও চায় না। বড় দুঃখ হলো মনে। মনে পড়ল কুসুমবতীর তীরে সেই সব সন্ধ্যার কথা। কি মধুর হয়েই আছে সেগুলির স্মৃতি মনের কোণে। কতদূর চলে গিয়েছে সেসব দিন। আর কোনো দিন ফিরবে না। বেশ বুঝতে পারি আর ফিরবে না। এক এক সময় ভাবি, ভুল আমিই করেছি। রাকনিকে বিয়ে করে ওদের গ্রামেই বাস করতে পারতাম। সকলেই বলেছিল, রাকনিও বলেছিল, কারোর কথা শুনিনি। একদিন কাউকে কিছু না বলে কনখল থেকে রওনা হলাম। আজ 7-8 মাস হয়ে গেল। আর যাইনি, চিঠিপত্রও দিইনি, যাবও না। আশা করি রাকনি সুখী হয়েছে। তবুও ভুলতে পারি নে কুসমাইয়ের ধারে সেই অপূর্ব সন্ধ্যাগুলো। রাকনি আমায় হাত ধরে বলেছিল, কোথায় চলে যাবে বাবুজি?
যাও তো, আমায় নিয়ে যাও। পেছনের দিন পেছনেই পড়ে থাকে, আর কোনো দিন সামনে এসে এগিয়ে দাঁড়ায় না। আমি এসে আবার কাকার বাড়ি ঢুকেছি। কাকার গরু বাছুর বাঁধি, হাট বাজার করি, খুড়িমার মুখ নাড়া খাই, সঙ্গে সঙ্গে দুটো ভাতও, নয়তো এ বাজারে ভাত পাচ্ছে কোথায়? শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অভিমানী। গল্প নির্ঝরের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার আসবো একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।